2030-এর মধ্যে আমাদের এই রিজার্ভ শেষ হয়ে যাবে। পেট্রোবাংলার আজকে যে ওয়েবসাইটে যে আপনারা যদি দেখেন তাহলে ওখানে দেখবেন 2030-এর মধ্যে আমাদের রিজার্ভ আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্বে নেওয়ার পরে প্রথম প্রফেসর তামিম ফাইন্ড আউট করেন আমাদের গ্যাসের রিজার্ভ সম্বন্ধে। ফার্স্ট উনি পাবলিকলি আসেন, উই ডোন্ট হ্যাভ এনাফ রিজার্ভ। তার আগে কিন্তু আমাদের গ্যাসের রিজার্ভ সম্বন্ধে কোনো স্বচ্ছ ধারণা ছিল না, এবং 2030-এর মধ্যে আমাদের এই রিজার্ভ শেষ হয়ে যাবে। পেট্রোবাংলার আজকে যে ওয়েবসাইটে যে আপনারা যদি দেখেন তাহলে ওখানে দেখবেন 2030-এর মধ্যে আমাদের রিজার্ভ আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এখন বর্তমানে যে এলএনজি আমরা আমদানি করছি 20% থেকে 25% এলএনজি আমদানি করছি, বাকিটা আমরা মিক্স করছি আমাদের নিজস্ব গ্যাস দিয়ে। তার কারণে আমাদের গ্যাসের দাম এখানে কত অনেকেই বলছেন যে দিতে হচ্ছে, এবং বেশ আমি ঠিক একজাক্ট ফিগারটা মনে নাই, তবে এই যে গ্যাসের প্রাইস বাড়ানো হলো তখন আমাদের সাথে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বসলেন যে এই গ্যাসের প্রাইস অলমোস্ট ডাবল যদি করা হয় তাহলে আমরা নিরবচ্ছিন্ন গ্যাস পাবো এবং বিদ্যুৎ পাবো। তখন আমরা এই শর্ত সাপেক্ষে যে ডিজেলে চালানোর চেয়ে লোডশেডিংয়ের চেয়ে যদি আমরা নিরবচ্ছিন্ন গ্যাস পাই আমরা এটা মেনে নিলাম। কিন্তু মেনে নেওয়ার পরে আমাদের কিন্তু লোডশেডিং থেকে আমরা বের হয়ে আসতে পারিনি, যার কারণে আমাদের এখনও 7 থেকে 8 ঘন্টা অ্যাভারেজ ডিজেল চালাতে হচ্ছে, যেসব ক্যাপটিভ যাওয়া যেসব আমরা বিদ্যুৎ উৎপাদন করি, এবং বয়লারও আমরা বিভিন্ন সিএনজি থেকে আমার ওই যে স্টেশন থেকে সিএনজি স্টেশন থেকে নিয়ে আমাদের অনেক সময় বয়লার চালাতে হচ্ছে। এটা আমাদের জন্য খুব ভেরি কস্ট ইফেক্টিভ হচ্ছে। আর একটা কস্ট ইফেক্টিভ হচ্ছে, আপনারা জানেন আমরা 9% সুদে বা লভ্যাংশে ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, সেটা ইদানিং 14% করা হয়েছে। একে তো গ্যাসের দাম বৃদ্ধি, আগের দিকে লোডশেডিং এবং ডিজেলের যে খরচ, তাতে কিন্তু আমাদের শিল্প কারখানা উৎপাদন প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে এবং কস্ট ইফেক্টিভ হচ্ছে না। আমার সহ অনেক কোম্পানি কিন্তু ইদানিং বসে গেছে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের। আপনার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যদি যান 20 তারিখে 20 জুন 24 ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কমেছে 24.68% গত বছরের তুলনায়। আর ইন্টারমিডিয়েট গুডস যেটা শিল্পে ব্যবহৃত হয় সেখানে তার পরিমাণ কমেছে 10%, এবং ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল যেটা আমরা শিল্পে ব্যবহার করি এটা কমেছে 22%। এই যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, আপনারা জানেন $8 বিলিয়ন আমার এক্সপোর্ট ছিল, ডলার সংকটের কারণে সেটা 5 বিলিয়নে চলে আসছে। আমাদের ইম্পোর্ট অনেক কমে গেছে, যার কারণে এবার রাজস্ব আহরণে কিন্তু আমাদের যেটা 4,80,000 কোটি টাকা ধার্য করেছে এনবিআর উপরে, এনবিআর এর মাননীয় চেয়ারম্যান বিনয়ের সাথে বলেছেন এটা তার পক্ষে সম্ভব নয়। আমরা যখন তার সাথে আলোচনা করেছিলাম সামনাসামনি উনি বলেছেন, উনি পাবলিকলিও মিডিয়াতে বলেছেন এইটা তারপর চাপিয়ে দেওয়া হয়েছে তার বর্তমান এই সক্ষমতায়, তার সম্ভব না। কারণ গত বছর এটা সম্ভব হয় নাই, গত বছর 17% তাকে কম রেভিনিউ রাজস্ব আয় হয়েছে, এবং এবছরও সেখান থেকে বেরোতে আরও কমে যাবে, কারণ আমদানি কমে গেছে। আমদানি যেহেতু কমে যাচ্ছে সেই কারণে এখানেও তার একটা ইম্প্যাক্ট পড়বে। তাহলে এখানে যে বাজেটের মধ্যে আপনার সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে কিন্তু ইম্পোর্টের, আপনার সরকারি খাতে সরকারি ব্যয় 21% যদি এই বাজেটের মধ্যে ধরা হয়েছে শুধুমাত্র এই ইস্টাবলিশমেন্ট কস্ট, এবং অনুন্নয়ন ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে প্রায়
আমার কাছে পুরো জিনিসটা পেয়েছে। আমি পরিচালনা এবং অনুন্নয়ন ব্যয় 5,06,971 কোটি টাকা, যেখান থেকে সরকারের কোনো রাজস্ব আসবে না, সেখান থেকে কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না, শুধুমাত্র অনুন্নয়ন ক্ষেত্রে এবং জনপ্রশাসন ক্ষেত্রে এর পরিমাণ গেছে 22%, অর্থাৎ 2,97,388 কোটি টাকা। এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,81,453 কোটি টাকা। এই 2,81,000 কোটি টাকার মধ্যে কিন্তু আমার মূল জিনিসটা সমস্ত কিছু যা এতক্ষণ আলাপ করলাম যে কত গভর্নমেন্ট এখানে পাওয়ার সেক্টরে দিবে, কত অন্যান্য সেক্টরে দিবে, সেটার উপরে এই 81 টাকা। এবং এর মধ্যে থেকে যে 4,80,000 কোটি টাকা এনবিআর চেয়ারম্যান দিবেন, আমি ধরে নিলাম এই 80,000 কোটি টাকা আসবে না, 4,00,000 কোটি টাকা। তা 4,80,000 টাকার মধ্যে থেকে আপনি কিন্তু এই 5,00,000 কোটি টাকা আপনি কোনো রকমে বাদ দিতে পারবেন না। এটা সরকারি কর্মকর্তাদের বেতন, তাদের ভ্রমণ, তাদের গাড়ি, তাদের বাড়ি, তাদের সমস্ত কিছু তাদের পিছনে যায়, এখানে আমি হাত দিতে পারবো না। এবং সুদ পরিশোধে যাবে 1,13,000 কোটি টাকা। এইটা আমি ধরে নিলাম যেটা আমি ব্যাংক থেকে লোন নিব 1,37,00,000 টাকা, এইটাই শোধ হয়ে যাবে। আমি যা ব্যাংক থেকে লোন নিব সেইটারও এখানে শোধ হয়ে যাবে। তাহলে আমার যে এই পিডিবি এর জন্যে, পাওয়ার সেক্টরের জন্য যে আমি রাখছি 30,000 কোটি টাকা, এই টাকা আমি আদৌ দিতে পারবো কিনা আই এম নট শিওর। কারণ যদি আমি রাজস্ব না পাই, আমি রাজস্ব যদি আয় না করতে পারি, তাহলে এটা দেবো কোথার থেকে? এখানে আমজাদ সাহেব খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। বিপিডিপির উপরে সরকার এখানে আবার একটা ট্যাক্স বসিয়েছে, ট্যাক্স টেরিফ বসে $265 থেকে $480 পর্যন্ত তারা ট্যাক্স করেছে। এই ট্যাক্স এবং ক্যাপিটাল মেশিনের উপরে বিপিডিপি যদি কেমন করেছে, তার 5% ট্যাক্স ধরছে। এটা কিন্তু আবার আমার উপরে চাপানো হবে। মানে আমরা যারা ব্যবসায়ী, আপনারা যারা ভোক্তা, তাদের উপরে কিন্তু চাপানো। এইটা নিয়ে আমি চেষ্টা করব আজকে পার্লামেন্টে আমার বক্তব্য